ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু ২৬ আগস্ট থেকে। জাতীয় রাজনীতির গতি প্রকৃতিতেও প্রভাব রাখবে এবারের নির্বাচন, মত সাবেক নেতাদের। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য তহবিলের প্রাপ্যতা নিশ্চিতে জাতিসংঘের সহযোগিতা কামনা। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার পরামর্শ ডাক্তার জাহিদের। বেড়েছে সব ধরনের মাছের দাম, কিছুটা কমলেও সাধারণের নাগালের বাইরে ইলিশ। চালের বাজার নিম্নমুখী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ২৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা যাবে। এছাড়া যাচাই বাছাই যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে, তারা আগামীকাল পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। এখন পর্যন্ত ১৫টি আপিল জমা পড়েছে বলেও জানান তিনি। তালিকায় বৈধ প্রার্থী সংখ্যা ছিল ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রধান রিটার্নিং কর্মকর্তা। এদিকে দুপুরে জুমার নামাজের পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের কথা জানিয়েছে কয়েকটি প্যানেল। আমরা অলরেডি গতকালকে নোটিশ করেছি। ২৬ তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, তারপর থেকে সবাই নিজ নিজ পক্ষে ভোটারদের কাছে যাবে, তার ইশতেহার অথবা তার কর্মপরিকল্পনা কি সেটা ভোটারদেরকে জানাবে। সেটা অনুযায়ী তার কাছে সে তার সমর্থন কামনা করবে এবং ৯ তারিখ ভোট ২৪ ঘন্টা বাদ দিতে হবে। ওই ২৪ ঘন্টা আগ পর্যন্ত সে নির্ভয়ে নির্দ্বিধায় সব জায়গায় সব ভোটারের কাছে সব প্রচারণা চালাতে পারবে। এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত ২৬ তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাবিল, ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? রৌনক, আপনি জানেন যে আসলে দীর্ঘদিন পর বহুল যে আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তবে আপনি নিশ্চয়ই জানেন যে ২৬ তারিখের আগ পর্যন্ত কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু প্রচারণা চালাতে পারবেন না। তবে আমরা কিন্তু আজকে আসলে যেটি দেখছি, যেটি জানতে পেরেছি যে বিভিন্ন প্যানেল থেকে ছাত্রদল, ছাত্র শিবির এবং বাকছার সহ অন্যান্য যে সকল প্যানেল রয়েছে, তাদের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে, সেখানে কিন্তু তারা নামাজ আদায় শেষে কিন্তু শিক্ষার্থীদের সাথে অর্থাৎ ভোটারদের সাথে তারা কিন্তু এক ধরনের কুশল বিনিময় করছেন। আমরা নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার, তার কাছে জিজ্ঞেস করেছিলেন যে এই ধরনের কুশল বিনিময় কি নির্বাচন বিধির লঙ্ঘন হবে কিনা। তিনি কিন্তু বলেছেন যে তাদের নির্বাচন প্রচারণা চালায় তখন সেটি কিন্তু নির্বাচন বিধি রয়েছে সেটি লঙ্ঘন হবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু আসলে গতকালকে প্রার্থীদের যে প্রাথমিক তালিকা সেটি প্রকাশিত হয়েছে এবং অনেকের মনোনয়নপত্র কিন্তু স্থগিত রয়েছে ফর্মের ভুল সহ বিভিন্ন কারণে, এবং তারা কিন্তু আজকে এবং আগামীকাল এই ২ দিন কিন্তু তারা সেটি পুনর্বিবেচনা করার আবেদন করতে পারবেন। আজকে ইতিমধ্যে ১৫ জন কিন্তু আসলে সেটি পুনর্বিবেচনার আবেদন করেছেন এবং আবেদন শেষ হলে ২৪ এবং ২৫ তারিখ ২ দিন কিন্তু সেটি আসলে তারা আবারও যাচাই বাছাই করবেন এবং ২৬ তারিখ কিন্তু চূড়ান্ত যে প্রার্থীর যে তালিকা সেটি আসলে প্রকাশ করা হবে এবং তারপর থেকে অর্থাৎ ২৬ তারিখ থেকে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন হলে গিয়ে তাদের যে প্রচারণা সেটি আসলে চালাতে পারবেন। কিন্তু আজকে আমরা আসলে যেটি দেখছি, যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে অনেকটা কৌশল অবলম্বন করেই কিন্তু তাদের যে ভোটারদের সাথে অর্থাৎ শিক্ষার্থীদের সাথে যে দেখা সাক্ষাৎ কুশল বিনিময় সেটি কিন্তু তারা করছেন এবং বিভিন্ন মসজিদে যারা প্রার্থী রয়েছেন তারা নামাজ পড়ছেন এবং সেখানে যারা শিক্ষার্থী এবং ভোটার রয়েছেন তাদের সাথে তাদের কুশল বিনিময় করছেন। রৌনক। নাবিল, আপনাকে ধন্যবাদ। ২৪-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাবেক ২ ভিপি মনে করছেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ভূমিকার উপর প্রার্থীদের গ্রহণযোগ্যতা বিবেচনা করতে পারেন ভোটাররা। জাতীয় রাজনীতির গতি প্রকৃতিতেও প্রভাব রাখবে এবারের ডাকসু নির্বাচনে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এবারের নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। ভোটের মাঠে নেই ছাত্রলীগ আর ফ্যাসিবাদ বিরোধী মিত্রদের মধ্যে হবে লড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো এরই মধ্যে প্যানেল ঘোষণা করেছে। চলছে সম্ভাব্য প্রার্থীদের কার্যক্রম। ২৪-এর গণ অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকা ভোটের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন ডাকসুর ২ প্রজন্মের সাবেক ২ ভিপি। ২৪-এর অবশ্যই এই গণ অভ্যুত্থান সহ ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে যারা একটু পরিচিত মুখ বা যাদের ভূমিকা আছে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, তারা এইবার শিক্ষার্থীদের কাছে একটা বিবেচনা পেতে পারেন বলে আমার মনে হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে এককভাবে কোনো প্যানেল খুব যে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বোঝায় যে অনেকগুলো পদ একটা প্যানেল থেকে জয়লাভ করবে, সেরকম হবে না। তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখানোর চেষ্টা, এইটা হবে আত্মঘাতী। এবং প্রত্যেকটা পেশাজীবী মানুষের যদি সমিতি করার অধিকার থাকে, তাহলে ছাত্রদেরও সেই অধিকার আছে। এবং তাদেরকে খালি বইয়ের পোকা করে রাখলে তো হবে না, তাদেরকে দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সেই জন্য রাজনীতি বিমুখ করা, রাজনীতি নিষিদ্ধ করা, এই বিষ যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকে। এবার ডাকসু নির্বাচনের সময় নেই দলীয় সরকার। প্রার্থীরা প্রশাসনিক প্রভাবমুক্ত থাকলে ভোটাররাও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করছেন স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচনের ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম ও সবশেষ নির্বাচনের ভিপি নুরুল হক নূর। তাদের কাজের ভেতর দিয়ে প্রমাণ যদি দেখে ছাত্রছাত্রীরা যে কাজের ভেতর দিয়ে তারা এটা প্রমাণিত যে তারা সাহসী, আত্মপ্রত্যয়ী এবং কোনোভাবে কেনা বেচার সামগ্রী হবে না, তাহলে পরে তারাই জয়ী হবে। ছাত্রলীগের প্রচণ্ড রকমের কর্তৃত্বের মধ্যে থেকেও ২০১৯ সালে কিন্তু আমাকে ভোট দিয়েছিল। আমার তো এইভাবে ক্যাম্পেইন করার সময় খুব বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল না। সেই জায়গা থেকে আমি এবং আমাদের সংগঠন থেকে তৎকালীন সময় আক্তার জয়লাভ করেছে। অতি রঞ্জিত কিংবা অতি ক্রেডিট কেউ দাবি করলেই তো আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে সেইভাবে ভোট দেবে, কারণ শিক্ষার্থীরা ভালো মন্দ তো যাচাই বাছাই করতে পারে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রার্থীদের গ্রহণযোগ্যতা স্পষ্ট হবে বলে মনে করছেন সাবেক এই ২ ভিপি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নতুন সরকারের কোনো পদেই থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে প্রকাশিত নিবন্ধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা জানান। এতে গত বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন শেষেই তিনি রাষ্ট্রীয় সব দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি লিখেছেন, তার সরকারের মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের পরিকল্পনাগুলো বলতে পারবে। সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারেন, এর মধ্যে প্রবাসীরাও রয়েছেন। এটি তার সরকারের জন্য একটি বড় কাজ, আর এই কাজ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিজাস। বৃহস্পতিবার এই সাক্ষাতে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে সর্বাগ্রে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রধান উপদেষ্টার সফল উদ্যোগের কথা উল্লেখ করেন অ্যান্ড্রিজাস। রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলন পথ নির্দেশনা হবে বলে প্রত্যাশা ডক্টর ইউনূসের। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে স্টেক হোল্ডারদের সংলাপে অংশ নিতে অ্যান্ড্রিজাস বাংলাদেশ সফর করছেন। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন বানচাল বা বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে। এতে শহীদদের প্রতি সুবিচার করা হবে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডাক্তার জাহিদ বলেন, আজকে যারা সংস্কারের কথা বলেন তাদের বোঝা উচিত এগুলো বিএনপি শুরু করেছে, তাদের এই প্র্যাকটিস রয়েছে। এখন যারা সংস্কারের কথা বলেন তারা কোনোদিন এসব করে নাই। তিনি বলেন, বিএনপি সুশাসনে বিশ্বাস করে। বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান পেপারের মতো ব্যবহার করেছে। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা কাজ করেনি তাদের। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন ডাক্তার জাহিদ। কেউ জবরদস্তি করতে গেলে মানুষ মনে করবে তারা উগ্রপন্থা অনুসরণ করছে।
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশা এই বিএনপি নেতার। আপনারা বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন, আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? বুঝার চেষ্টা করেন। ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব। আবারও বেড়েছে মাছের দাম। কেজিতে 50 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। ইলিশের দাম কিছুটা কমলেও সাধারণের নাগালের বাইরে তা। মুরগিও বিক্রি হচ্ছে বেশি দামে, তবে চাল ও সবজির বাজার নিম্নমুখী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। থেমে থেমে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে পানি, তবুও মাছের বাজারে নেই স্বস্তির কোনো খবর। কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ দেশি মাছের দাম। বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ কমার কারণেই বাড়ছে দাম। তবে ইলিশের দাম কেজিতে 200 টাকা পর্যন্ত কমেছে, তবুও 2000-এর নিচে নেই কোনো ইলিশ। 1 কেজি 200-150 গ্রাম এগুলা বিক্রি করতাম আগে আপনার 2700-2600, আজকে বিক্রি করতেছি 2300। 100-200 টাকা কেজি তো কমছে। প্রত্যেক মাছেরই দাম বেশি, আমদানি কম থাকায় সব মাছেরই দাম বেশি, কেজিতে 30-40-50। আমরা যারা সাধারণ পাবলিক আছি তারা যেন কেনার সাধ্যের ভিতরে থাকতে পারে সেই ব্যবস্থাটা করা। মুদির বাজারে কিছুটা স্বস্তি, দাম না কমলেও নতুন করে কোনো কিছুর দাম বাড়েনি। তবে কিছুটা বাড়তির দিকে দেশি মসুর ডাল। আমদানির খবরে কমতির দিকে চালের বাজার। দেশি মসুরি কেজিতে 20 টাকা বাড়ছে, ইন্ডিয়া মসুরি কেজিতে 5 টাকা বাড়ছে। আর বাইরের আমদানি করা প্রোডাক্টের দাম বেশি, পাউডার, দুধ, কফি। আগে থেকে বাজারে এখন আসলে স্বস্তি পাওয়া যায়, নতুন করে কোনো কিছুর দাম বাড়েনি, একই আছে, ভালো লাগে বাজার করলেও। প্রশ্ন হলো যে এখন এই সিজনে বাজার বাড়ার কথা, যখন কম থাকার কথা তখন বাড়লো, আর এখন বাড়ার কথা এখন কমলো, তাইলে মালের দর বাংলাদেশে অভাব নাই। মিনিকেট আপনার সর্বোচ্চ ভালো যেটা আপনার 77 টাকা চলছে, এবং কোয়ালিটি ভেদে আরও আছে 68-69 এরকম আছে। আবার 28 যেটা ওটা আপনার 55-56 টাকা চলছে। সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে, দাম আরও কমার সম্ভাবনার কথা জানালেন বিক্রেতারা। কাঁচামরিচ মনে করেন গতকালকে 240 টাকা ছিল, এখন আজকে 120 টাকা কেজি, প্রায় 120 টাকা ডিফারেন্স, দাম কমে গেছে। করলা নিল 60 টাকা আর মুহি নিল 50 টাকা, দাম মোটামুটি চলে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 2-4-5 টাকা কমছে বলে দেখা যাইতেছে, বাজার আরো কমার সম্ভাবনা আছে। তবে বাড়তি দামেই 145 টাকা ডজন ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের। আর কেজিতে 10 টাকা বেড়ে সোনালী মুরগি 320 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল সংকটই বড় বাধা বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ পেরেজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলো প্রতিশ্রুত অর্থ সহায়তা না দেওয়ায় সংকট বাড়ছে। তবে বসে না থেকে সমন্বিত উদ্যোগের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বাংলাদেশের সাথে সহযোগিতার কথা বলেন রাষ্ট্রদূত। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জীবাশ্ম জ্বালানির ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য থেকে তৈরি কার্বন নিঃসরণে প্রতিনিয়ত বাড়ছে বিশ্বের তাপমাত্রা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে বিশ্বের 35% কার্বন নিঃসরণ করে চীন, 13% নিঃসরণ করে পরের অবস্থানে যুক্তরাষ্ট্র। এছাড়া ভারত 7, রাশিয়া 5.5, জাপান 2.7, জার্মানি 1.6 এবং কানাডা 1.5% কার্বন নিঃসরণ করে। বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে এসব দেশ দায়ী হলেও জলবায়ু তহবিলে প্রতিশ্রুত অর্থ ঠিকমতো যোগান দেয় না এসব দেশ। ফলে জলবায়ু পরিবর্তনে দায়ী না হয়েও উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কারো জন্য বসে থাকা যাবে না। বিশ্ব রক্ষায় যা করা সম্ভব করতে হবে, সহযোগিতা ও বহুপাক্ষিকতা বাড়াতে হবে। উত্তরের দেশগুলো জলবায়ু পরিবর্তনের দায়ী হলেও অর্থ সহায়তা দিতে চায় না, তবে এর জন্য আশা হারানো যাবে না। সম্প্রতি সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব জ্বালানি খাতে
ব্রাজিল বাংলাদেশকে সহায়তা করতে পারে। ব্রাজিলে দ্রুত জ্বালানি রূপান্তর ঘটছে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। এক্ষেত্রে ব্রাজিলের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ব্রাজিল বাংলাদেশ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে। চলতি বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন COP30। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও দুজনের চিকিৎসা চলছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, গেন্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় থাকত ওই পরিবারটি। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝরাতে ট্রান্সফরমারে একটি বিস্ফোরণ হয়, সেখান থেকে বাসাটিতে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন পরিবারটির 3 সদস্য। ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত সার্জন ডাক্তার সুলতান মাহমুদ শিকদার জানান, ভর্তি হওয়া রোগীদের শরীরের 90% পুড়ে গেছে। এছাড়া তাদের শ্বাসনালীও পুড়ে গেছে। চিকিৎসাধীন বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে নির্ধারিত সময়েও শেষ হয়নি টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছরেও কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে সড়কটি দিয়ে চলাচল করা অন্তত কয়েক লাখ মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি আতর রহমান আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতে টাঙ্গাইল কালামপুরের এই সড়কটি ব্যবহার করেন চালক ও যাত্রীরা। কিছুটা সরু আর খানাখন্দে ভরা সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নতি করতে প্রকল্পের কাজ দেওয়া হয় 2টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 5টি প্যাকেজে 2024 সালে 30 জুন কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থবির হয়ে পড়ে প্রকল্পের কাজ। পাথর বিচার রাখছে, পাথরগুলো সরে যাচ্ছে, পাথরগুলো কাজ লাগতেছে না। অবস্থা খুবই খারাপ, আমাদের গাড়ির টায়ারগুলো অনেক ক্ষতি হচ্ছে। এতে 12টা কালভার্ট আছে, ব্রিজ আছে, এরা ব্রিজগুলোও কাজ আংশিক করে রাখে রডগুলো জঙ্গাইসা নষ্ট হয়ে যাইতেছে। আবার এই অবস্থায় তারা কি করবে, এই জঙ্গালা রটের উপরে আবার তারা সংস্কার করবে, তো এই ব্রিজগুলো তো আবার অচিরে ধসে পড়ে যাবে। মেরামত না হয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এই সড়কে। গত 2 বছর ধরে ভেঙে খারাপ করে রাখছে, রাস্তার কোনো কাজ করে না, খোয়া বালু ফালিয়ে রাখছে। অনেক সময় দেখা যায় উত্তর পড়েও যায় গাড়ি নিয়ে, কিন্তু তাবাদও রাস্তাগুলো ভালো করতেছে না। আগের যে কন্ট্রাক্টর ছিল তারা পলাতক জন্য কাজ করতো। এই রাস্তার মেয়াদটা শেষ হয়েছে 2024 সালে, কিন্তু এখন বর্তমান 2025 সালের হলো 7 নাম্বার মাস চলতেছে। আমরা এত ভোগান্তিতে আছি যা বলার মতো না। কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। প্যাকেজ 1 এবং 2-এর কার্যাদেশের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঠিকাদার দীর্ঘদিন কাজটি বন্ধ রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত প্যাকেজ 2টির কন্ট্রাক্ট বাতিল করেছে। আঞ্চলিক মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রকল্পের ব্যয় ধরা হয় 294 কোটি 60,33,000 টাকা। সড়কটির কাজ দ্রুত শেষ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব 2025। এই উপলক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে জুলাই স্পিড স্কেটিং প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতায় অংশ নিয়েছে ঢাকার 51টি ক্লাব ও 35টি জেলার মোট 480 জন প্রতিযোগী। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ এনডিসির নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। সংবাদ শেষ করব ক্রাউন সিনেমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু 26 আগস্ট থেকে। জাতীয় রাজনীতির গতি প্রকৃতিতেও প্রভাব রাখবে এবারের নির্বাচন, মত সাবেক নেতাদের। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য তহবিলের প্রাপ্যতা নিশ্চিতে জাতিসংঘের সহযোগিতা কামনা। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপির। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার পরামর্শ ডাক্তার জাহিদের।
বেড়েছে সব ধরনের মাছের দাম, কিছুটা কমলেও সাধারণের নাগালের বাইরে ইলিশ, চালের বাজার নিম্নমুখী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।